বিশ্বাস করুন মহারাজ, এই কাজ আমি কোনো দিন করিনি। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাজ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ 25 বছর পর আবার আমার হাতে সুযোগ এসেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। এবার কেউ আমাকে মহাশক্তিশালী তান্ত্রিক হওয়া থেকে আটকাতে পারবে না, কেউ না। হাই হাই হাই, আবার কি সর্বনাশ হলো! আমার মাধবী তো পাথর হয়ে গেছে। সর্বনাশ! এ আমি কি করে ফেললাম? মহারাজের কথা না শুনে রাজকুমারীকে মুক্ত করে দিলাম। জানি না আজ আবার কত নির্দোষ মানুষকে প্রাণ দিতে হয়। পদ্মাবতী রাতের অন্ধকারে ছুটে রাজবাড়ি থেকে বাইরে বের হয়ে যায়। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল। আমার অনেক ক্ষুধা, অনেক কষ্ট। আজ আমি আমার সমস্ত ক্ষুধা মেটাবো, সমস্ত পিপাসা দূর করব। পদ্মাবতী ছুটে গিয়ে একটা বাড়িতে ঢুকে পড়ে। কিছুক্ষণের ভেতরেই সেই বাড়ির ভেতর থেকে ভয়ঙ্কর আত্মচিৎকার ভেসে আসে। এদিকে শেষ রাতের দিকে টিয়া তান্ত্রিকের ডেরা খুঁজে পায়। ওই তো দূর থেকে তান্ত্রিকের ডেরা দেখতে পাচ্ছি। এখনো যজ্ঞের আগুন দাও দাও করে জ্বলছে। এখন তান্ত্রিকের ডেরায় যাওয়া ঠিক হবে না। ভুলেও যদি একবার আমাকে দেখে ফেলে তাহলে আর রক্ষে নেই। তাহলে বুঝতে পারছো আমার হাতে এখন কত বড় ক্ষমতা এসেছে। তার বলতে তাহলে তো এখন আমরা খুব সহজেই ফণীন্দ্র আর মাধবীকে পাথর বানিয়ে ওদের বাড়ি ঘর বিষয় সম্পত্তি দখল করে ফেলতে পারি। সেই কাজ আমি অর্ধেকটা সেরে এসেছি গো। বিকেলেই মাধবীকে এই জাদু আয়না দিয়ে পাথর বানিয়ে ফেলেছি। ওই ফণীন্দ্রকে তাহলে আর বাদ রাখলে কেন? ওকে তখন বাড়িতে পাইনি, পেলে তো তখনই যা করার করে আসতাম গো। এতদিন ওরা খুব উড়ছিল, এবার ওদের ডানা কাটার সময় হয়ে গেছে। কালকে সকালে গিয়ে বাকি কাজটা শেষ করে ফেলবো। পরদিন সকাল হয়। মহারাজ আর রানী বারান্দায় বসে আছেন। ঠিক এই সময় দুজন সেনা ছুটতে ছুটতে এসে উপস্থিত হয়। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাজ্য জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। কি হয়েছে সেনা? ক্ষমা করবেন মহারাজ, রাজকুমারী পদ্মাবতী আজকে অসংখ্য মানুষকে মেরে ফেলেছে। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো গতদিন নিজের হাতে রাজকুমারী পদ্মাবতীকে ঘরে আটকে রেখেছি। কিন্তু মহারাজ, রাজকুমারী পদ্মাবতী যদি ঘরে বন্দি থাকে তাহলে এতগুলো মানুষকে সে কিভাবে মারলো? এই একটা কথাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমরা দেখে যাও, রাজকুমারী পদ্মাবতী এখনো ঘরে বন্দি হয়ে আছে। দেখে যাও তোমরা। না মহারাজ, রাজকুমারী পদ্মাবতী বন্দি নেই। বন্দি নেই মানে? কি বলছো তুমি রানী? গতদিন তো আমি নিজ হাতে তাকে বন্দি করেছি রানী। ক্ষমা করবেন মহারাজ, রাতের বেলা আমি পদ্মাবতীকে মুক্ত করে দিয়েছি। এ তুমি কি কাজ করে ফেললে রানী? আমি তোমাকে বারবার করে বারণ করলাম যেন রাজকুমারী পদ্মাবতীকে মুক্তি দেওয়া না হয়। আমি একদমই বুঝতে পারিনি মহারাজ। রাজকুমারী পদ্মাবতীর কান্না দেখে আমার খুব কষ্ট লাগছিল, তাই আমি ওকে মুক্ত করে দিয়েছি। আজকে তোমার একটা ভুল কাজের জন্য এতগুলো নির্দোষ মানুষকে প্রাণ দিতে হলো। এখন কি হবে মহারাজ? রাজকুমারী পদ্মাবতীকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা উচিত, তা না হলে যে গোটা রাজ্য
প্রজা শূন্য হয়ে যাবে। আমি দেখছি কি করা যায়। এদিকে মন্ত্রী বউ রচনা করেছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের। আমার নতুন ষড়যন্ত্রে তোমার সাহায্যের দরকার হবে। বলো আমাকে কি করতে হবে? তবে এবার কোনো কাঁচা কাজ করা যাবে না। এবার সবকিছু ঠিক থাকলে আমাদের রাজা রানী হওয়ার কেউ আটকাতে পারবে না। বলো তাহলে কি বুদ্ধি করেছ তুমি? রাজবাড়ির পেছন দিকেই একটা গভীর কূপ আছে। যে করেই হোক পদ্মাবতীকে তোমার ওই কূপের কাছে নিয়ে যেতে হবে। পদ্মাবতী ওই কূপের কাছেই বন্দী হয়ে থাকবে, আর আমি তখন নাম পরিচয় গোপন রেখে মহারাজকে একটা খোলা চিঠি পাঠাবো। সেখানে লেখা থাকবে, রাজকুমারী পদ্মাবতীকে বাঁচাতে হলে রাজা আর রানীকে একা রাজবাড়ির পেছনের কূপের কাছে আসতে হবে। কিন্তু রাজকুমারী পদ্মাবতীকে বন্দি করার কথা মুখে বলাটা যত সহজ, কাজে করাটা কিন্তু ঠিক ততটাই কঠিন। হ্যাঁ, আমাদের সামনে শুধু একটাই বাধা। যদি কোনো মতে পদ্মাবতীকে বন্দি করে ওই কূপের কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে রাজা আর রানী অবশ্যই তাকে মুক্ত করতে আসবে। আর তখনই আড়াল থেকে বের হয়ে তুমি ওদের হামলা করবে। ঘন জঙ্গলে ওদের চিৎকার কেউ শুনতে পাবে না। ওদেরকে মেরে আমরা কূপে ফেলে দেব। তারপরে রাজবাড়িতে ফিরে এসে আমরাই হয়ে যাব এই রাজ্যের রাজা আর রানী। হ্যাঁ, এবারে বলো এই কাজটা তুমি করতে পারবে কিনা? পারবো। এই রাজ্যের সিংহাসন দখল করার জন্য আমাকে এই কাজটা করতেই হবে, কিন্তু তার জন্য সঠিক সময় আর সুযোগের দরকার। এখন থেকে তুমি সবকিছু নজরে রাখো। শুনেছি রাজকুমারী পদ্মাবতী আজকেও রাজ্যের অনেক মানুষকে মেরে ফেলেছে। তার মানে রাজকুমারী পদ্মাবতী এখনো রাজপ্রাসাদের বাইরেই আছে। হ্যাঁ, শুনলাম মহারাজ তাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছে। রাজকুমারী পদ্মাবতী মহারাজের কাছে পৌঁছানোর আগে তুমি তাকে নিজের কাছে নিয়ে নাও। ঠিক বলেছ। রাজকুমারী এবার আর রাজবাড়িতে যাবে না, আমার সাথে সোজা কূপের কাছে গিয়ে বন্দী হবে। গভীর বনে তান্ত্রিক মাত্র তার যজ্ঞ শেষ করে উঠেছে। ওই রে, কোথায় গেলি রে? আমার সামনে উপস্থিত হ। বলুন মালিক, বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি এখন বাইরে বের হব, তুই আমার ডেরাটাকে পাহারা দিয়ে রাখবি। এটা তো আমার প্রতিদিনের কাজ মালিক, নতুন করে আমাকে আর কি বলার আছে? তোকে আরো সাবধান হয়ে যেতে হবে, কারণ আমার ডেরায় এখন রাজ রক্তধারী রাজকুমার আছে। আমি চাই না অমাবস্যার পুণ্যতিথি আসার আগে কোনো বাধা আসুক। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মালিক। যতক্ষণ আমি এখানে পাহারায় আছি, ততক্ষণ একটা কাকপক্ষীও আপনার ডেরায় ঢুকতে পারবে না। হ্যাঁ, এই কথাটা সব সময় মাথায় রাখবি। এই বলে তান্ত্রিক তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে সুধীর আর পুষ্পা কিছুতেই বুঝে উঠতে পারছে না কি থেকে কি করবে তারা। আজ 2 দিন হয়ে গেল আমার বন্ধু রূপকুমার এই রাজ্য থেকে চলে গেছে, অথচ এখনো আমি তার জন্য কিছুই করতে পারলাম না। তার উপর রাজকুমারী পদ্মাবতীর অবস্থা তো খুবই খারাপ। শুনলাম আজকেও নাকি রাজ্যের অনেক মানুষ তার হাতে মারা পড়েছে। সবকিছু কেমন যেন একটু একটু করে হাতের বাইরে চলে যাচ্ছে। এমন চলতে থাকলে তো আমাদের বন্ধু আর রাজ্য সবই হারাবো। মনে হচ্ছে আমাদের সামনের সব রাস্তা বন্ধ। যদি ওদেরকে বিপদমুক্ত করার একটা পথ খুঁজে পেতাম, তাহলে ঠিক কিছু না কিছু করে ফেলতাম। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, নিশ্চয়ই তিনি আমাদের উপর মুখ তুলে তাকাবেন। এই বিপদ আমরা ঠিক কাটিয়ে উঠতে পারবো। এদিকে নিতাই তার আয়নাটা নিয়ে ফণীন্দ্রর বাড়ির বাইরে এসে উপস্থিত হয়েছে। নিশ্চয়ই মাধবী পাথর হয়ে যাওয়াতে তা দেখে দেখে দুর্বল হয়ে গেছে ও। যাক, এতে আমার কাজটা আরো সহজ হয়ে যাবে।
এ কি মাধবী দিদি তুমি? কিন্তু তোমার তো এমন থাকার কথা ছিল না। আমার তো এখন পাথর হয়ে থাকার কথা ছিল, তাই না নিতাই? তুমি ভাবছো আমি কি করে আবার মানুষ হয়ে গেলাম? না মানে ইয়ে, তুমি কি ভেবেছিলে নিতাই? সব ক্ষমতা শুধু তোমার আছে, আমাদের কিচ্ছু নেই? নিতাই ফণীন্দ্রর কথায় কোনো উত্তর না দিয়ে তার দিকে আয়নাটা ঘুরিয়ে ধরে। ঠিক তখনই ফণীন্দ্র তার হাতে থাকা টিয়ার একটা দাঁত ছুঁড়ে মারে নিতাইয়ের দিকে। এ কি হয়ে গেল? আমার আয়না তো আর কোনো কাজ করছে না। তোমরা এখনো পাথর হচ্ছ না কেন? কারণ তোমার আয়নার সব ক্ষমতা আমি শেষ করে দিয়েছি। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তা না হলে তোমার পরিণতিও ভয়ঙ্কর হবে। নিতাই আর একটা কথা বলারও সাহস পেল না। এদিকে টিয়া তান্ত্রিকের ডেরা থেকে কিছু দূরে নিজেকে লুকিয়ে বসে আছে। কিছুক্ষণ আগে তান্ত্রিক বের হয়ে গেল, এটাই সুযোগ। এবার আমাকে রূপকুমারের কাছে পৌঁছাতে হবে। নিশ্চয়ই সে এই ডেরাতেই কোথাও আছে। সর্বনাশ! আমার দিব্য শক্তি বলছে এই বানর মহা শক্তিশালী। তার মানে তান্ত্রিক তার নিজের অংশ দিয়ে এই বানরকে শক্তিশালী করে তুলেছে। কিন্তু এখন উপায়? বানর এখানে থাকা অবস্থায় তো আমি তান্ত্রিকের ডেরায় যেতে পারবো না। ঠিক তখনই টিয়া গিয়ে বানরের মাথার উপর ভেসে রইল। তারপর হঠাৎ মাটিতে পড়ে ডানা ঝাপটে শান্ত হয়ে গেল। এটা কি হলো? টিয়াটা এমন ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল কেন? এ নিশ্চয় মারা গেছে। এ মরা পাখিটা পচে গিয়ে মালিকের ডেরা নোংরা হবে। তার থেকে আমি এটাকে দূরে কোথাও রেখে আসি। এই বলে বানর টিয়াটাকে তুলে নিয়ে দূরে চলে যায়। এদিকে রাজা রানী রাজকুমারী পদ্মাবতীকে নিয়ে ভীষণ চিন্তায় আছে। কি হলো মহারাজ? এত সময় কেটে গেল, অথচ এখনো আমাদের রাজকুমারী পদ্মাবতীর কোনো খবর তো আসছে না। আমিও তো কিছুই বুঝতে পারছি না রানী। এতক্ষণে তো রাজকুমারীর খোঁজ পাওয়ার কথা। জানি না আমাদের রাজকুমারীর হঠাৎ এমন কি হয়ে গেল। রাজ্যের ওপর থেকে ঘন কালো মেঘ যেন কিছুতেই সরছে না। রানী, এখন কিন্তু আমার সেই 25 বছর আগের রাতটার কথা মনে পড়ছে। মনে আছে তুমি একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিলে, কিন্তু সকাল হতেই দেখা যায় সে পুত্র নয়, বরং কন্যা সন্তান। কিন্তু মহারাজ, এই ঘটনার সাথে আজকের বিপদের কি কোনো মিল থাকতে পারে? জানি না রানী, কিন্তু আমার মন বলছে হয়তো এর ভেতরে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। আসলে মহারাজ, আমি নিজেই একটা অপয়া। আমি ওই সন্তান জন্ম দিয়েই আপনার সুখ সমৃদ্ধি সব নষ্ট করে দিলাম। শুধু শুধু নিজের ওপরে কেন দোষারোপ করছো রানী? শান্ত হও, নিজেকে বিশ্রাম দাও। নিশ্চয় একদিন সব ঠিক হয়ে যাবে। এদিকে বানর গভীর বনে এসে টিয়াটাকে হাত থেকে ফেলতেই সেটা উড়ে চলে যায়। আরে, এটা কি হলো? আমি তো ভেবেছিলাম টিয়াটা মারা গেছে, কিন্তু হাত থেকে ছাড়ার পরেই তো এটা উড়ে চলে গেল। অনেক কষ্টে বানরকে বোকা বানাতে পেরেছি। বানর তান্ত্রিকের ডেরায় চলে আসার আগে আমাকে কাজ শেষ করে বেরিয়ে যেতে হবে। এই ডেরাতেই হয়তো রূপকুমার আছে। আমাকে যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করতে হবে। টিয়া অনেক খোঁজ করতে করতে তান্ত্রিকের কুঁড়ে ঘরের ভেতরে রূপালী পালঙ্কে রূপকুমারকে ঘুমন্ত অবস্থায় খুঁজে পায়। এই তো রূপকুমার, কিন্তু মনে হচ্ছে তান্ত্রিক ওকে জাদু বলে ঘুম পাড়িয়ে রেখেছে। এখন এই ঘুম আমি কি করে ভাঙবো? হ্যাঁ, একটা উপায় আছে। টিয়া তার ডানা থেকে
একটা পালক ঝরায়। তারপর সেটা ঠোঁটে নিয়ে বুলিয়ে দেয় রাজকুমারের সারা শরীরে, আর সাথে সাথে রূপকুমারের ঘুম ভেঙে যায়। টিয়া, তুমি এসেছো বন্ধু? দেখো, এই তান্ত্রিক আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমি সব জানি, সে রাতে তোমাকে বারণ করার পরেও আমি আসার আগেই তুমি চলে এলে। আমার কাছে এক বানর এসে বলেছিল তুমি বিপদে পড়েছ, তাই তো আমি তোমাকে সাহায্য করার জন্য ওই বানরের সাথে যেতে রাজি হই। তার মানে ছলনা করে এই তান্ত্রিকের ডেরার বানরটাই তোমাকে নিয়ে এসেছে? আমি কিছু জানি না টিয়া, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তোমাকে উদ্ধার করার জন্যই আমি এখানে এসেছি রূপকুমার, তবে তার জন্য তোমার কিছু সাহায্য দরকার। বলো, কি করতে হবে আমাকে? তোমাকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন ওই তান্ত্রিকের থেকে তার মৃত্যু রহস্য বের করতে হবে। একবার সেটা আমরা জেনে ফেলতে পারলে আর তোমার ভয় নেই। কিন্তু টিয়া, ওই তান্ত্রিক তো আমাকে ঘুম পাড়িয়ে রাখে, আমি কিভাবে তার থেকে এ কথাগুলো জানবো? প্রতিদিন তোমাকে একবার করে ওই তান্ত্রিক জাগাবে, আর এটাই তোমার জন্য উপযুক্ত সময়। এই সময়কে কাজে লাগিয়ে তুমি তান্ত্রিকের থেকে আমার বলা কথাগুলো জেনে নেবে। ঠিক আছে টিয়া, আমি অবশ্যই তান্ত্রিকের থেকে কথাগুলো জানার চেষ্টা করব। আমি এখন আবার তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, হাতে একদম সময় নেই। এক্ষুনি ওই বানর তান্ত্রিকের ডেরায় এসে পড়বে, তার আগেই আমাকে বেরিয়ে যেতে হবে। এই বলে টিয়া তার পালকটি ঠোঁটে নিয়ে আবার রূপকুমারের গায়ে বুলিয়ে দেয়। সাথে সাথে রূপকুমার আগের মতো ঘুমের জগতে হারিয়ে যায়। তখনও বানর এসে পৌঁছায়নি। টিয়া সাবধানে তান্ত্রিকের ডেরা থেকে বেরিয়ে যায়। কি গো, ঠিকভাবে কাজ শেষ করে আসতে পেরেছো? না। না মানে, তুমি কি ওই ফণীন্দ্রকে পাথর করতে পারোনি? না, সবকিছু এলোমেলো হয়ে গেছে। তুমি কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোমার হাতে এই মহাশক্তিশালী আয়না থাকার পরেও তুমি ওদেরকে পাথর না বানিয়ে ফিরে এলে। কিভাবে বানাবো? ওদের কাছে আমাদের এই আয়নার থেকেও শক্তিশালী জিনিস আছে গো, তা দিয়ে ও আমার আয়নাকে নষ্ট করে দিয়েছে গো। কি বলছো এসব? ওরা কোথায় এমন ক্ষমতা পাবে, আর কি বা পেয়েছে? কোথায় পেয়েছে জানি না, তবে আমার আয়নার দিকে কিছু একটা ছুঁড়ে দিল, আর সাথে সাথে আমার আয়নার সব ক্ষমতা ভ্যানিশ হয়ে যায়। তার মানে এবারেও আমাদের ষড়যন্ত্র মাটি হয়ে গেল। আমি বলি কি, এসব করে আমাদের কাজ নেই। হয়তো সৃষ্টিকর্তা চান না যে ওদের কোনো বিপদ হোক, তা না হলে বারবার এমন ওরা বিপদ থেকে বেঁচে ফিরবে কেন বলো? তার মানে তুমি হাল ছেড়ে দিলে? কিন্তু আমি এত সহজে দমে যাব না। একটা শেষ চেষ্টা আমি অবশ্যই করব। এদিকে দুজন সেনা রাজকুমারী পদ্মাবতীকে ধরাধরি করে নিয়ে আসছে। তোদের কাউকে আমি ছাড়বো না, একটা একটা করে সব কটাকে শেষ করে ফেলবো। আমাদের কোনো দোষ নেই রাজকুমারী পদ্মাবতী, আমরা তো কেবল মহারাজের আদেশ পালন করছি। দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না, আমরা কেবল আমাদের দায়িত্ব পালন করছি। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, তা না হলে এর পরিণতি আরো আরো ভয়ঙ্কর হবে। আপনাকে ছেড়ে দিলে আপনি রাজ্যের আরো নির্দোষ মানুষের প্রাণ কেড়ে নেবেন। তাছাড়া মহারাজের নির্দেশ, আপনাকে রাজবাড়িতে নিয়ে বন্দি করে রাখতে বলা হয়েছে। ঠিক এই সময় ঝোপের আড়াল থেকে বের হয়ে আসে মন্ত্রী। দাঁড়াও সেনা, রাজকুমারী পদ্মাবতী অবশ্যই যাবে, তবে তার রাজবাড়িতে নয়।
বাড়ির পেছনে কূপের কাছে। কিন্তু মন্ত্রী মশাই, রাজকুমারীকে রাজবাড়িতে নিয়ে যেতে হবে, এটাই তো মহারাজের নির্দেশ ছিল। হ্যাঁ, এখন আমি তোমাদের নির্দেশ দিচ্ছি, রাজকুমারীকে রাজবাড়ির পেছনে নিয়ে আসা হোক। কিন্তু আমরা তো মহারাজের নির্দেশ অমান্য করতে পারি না। তাহলে ওই মহারাজকে বলে আমি তোমাদের প্রাণ কেড়ে নেব। এখন তোমরা চিন্তা করে দেখো কি করবে। সেনারা আর কোনো কথা বলতে পারল না। তারা রাজকুমারী পদ্মাবতীকে নিয়ে মন্ত্রীর সাথে রাজবাড়ির পেছনে চলে গেল। এদিকে তান্ত্রিকের ডেরা থেকে বের হয়ে টিয়া ছুটে গিয়ে গভীর বনে চলে আসে। অনেক কষ্টে বানরের হাত থেকে পালিয়ে বেঁচে এসেছি। আর একটু দেরি হলে হয়তো বানর চলে আসতো, আর একবার যদি আমাকে দেখে ফেলতো তাহলে আর রক্ষা ছিল না। এবার আমাকে গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে। রূপকুমারের বন্দী হওয়ার কথাটা তার বন্ধু সুধীরকে জানাতে হবে, তাহলে এই কাজটা আরো অনেক সহজ হয়ে যাবে। এই বলে টিয়া উড়ে সুধীরের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এরপর কি হতে যাচ্ছে? টিয়া কি তান্ত্রিকের ডেরা থেকে রূপকুমারকে উদ্ধার করতে পারবে? অন্যদিকে মন্ত্রীর ষড়যন্ত্র কি সফল হবে? এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে গল্পের শেষ পর্বে। গল্পের শেষ পর্ব মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।